মনোযোগ দিয়ে শুনবে, হ্যাঁ। আজকে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ওই অ্যাডিশন রিঅ্যাকশনেরই এইচ এক্স অ্যাডিশনই, এইচ বি আর এইচ আই এইসব অ্যাডিশনই দেখবো, ডাবল বন্ডের মধ্যে অ্যাডিশনই দেখবো, কিন্তু তার মধ্যে একটা এফেক্ট দেখবো যেটাকে আমরা পারক্সাইড এফেক্ট বলবো। পারক্সাইড এফেক্ট কি হয় যে নর্মালি যদি মনে করো আমরা একটা মনে করো এই অ্যালকিনটা যদি নিই, আর এর মধ্যে যদি আমরা এইচ বিআর অ্যাড করি, তাহলে বিআরটা কোথায় অ্যাড হবে? মোর ক্রাউডেড, লেস ক্রাউডেড? কোন পজিশনে বিআরটাকে অ্যাড করতে হবে? ব্রোমিনটাকে কোন পজিশনে অ্যাড করতে হবে? মোর ক্রাউডেড। তার মানে আমাদেরকে ব্রোমিনটাকে এখানে অ্যাড করতে হবে, এটা মেজর প্রোডাক্ট হবে। আর ব্রোমিনটা যদি আমরা এখানে অ্যাড করি তাহলে সেটা মাইনর প্রোডাক্ট হবে। নর্মালি এটাই হবে অ্যাডিশন রিঅ্যাকশনে। কিন্তু যদি এই সেম রিঅ্যাকশনটাই আমরা কোনো একটা পারক্সাইডের প্রেজেন্সে করি, R2O2 এরকম আমি নিলাম, এটা একটা পারক্সাইড, যেটা অর্গানিক পারক্সাইড হতে পারে, ইনঅর্গানিক পারক্সাইডও হতে পারে, H2O2 তুমি নিতে পারো, বা অর্গানিক কোনো পারক্সাইডও হতে পারে। যদি নাও তাহলে দেখা যাবে যে এইটা যেটা মেজর প্রোডাক্ট হওয়ার কথা ছিল সেটা মাইনর প্রোডাক্ট হবে, আর যেটা মাইনর প্রোডাক্ট হওয়ার কথা ছিল সেটা মেজর প্রোডাক্ট হবে, উল্টে যাবে। তার মানে মার্কনিকফের যে রুলটা ছিল সেই মার্কনিকফের রুলের উল্টোটা হলো। এই জন্যে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা পারক্সাইডের প্রেজেন্সে যেহেতু হচ্ছে তাই আমরা এটাকে পারক্সাইড এফেক্ট বলবো, বা আমরা এটাকে কি বলবো? অ্যান্টি মার্কনিকফ অ্যাডিশন বলবো। কি বলবো ওটা? অ্যান্টি মার্কনিকফ অ্যাডিশন, অ্যান্টি মার্কনিকফ অ্যাডিশন বলবো। বা তুমি এটাকে আর একটা নামে বলতে পারো, এটাকে খারাশ এফেক্টও বলা হয়। খারাশ এফেক্ট, দুজন সায়েন্টিস্ট এটা প্রথম অবজার্ভ করেছিলেন, খারাশ অ্যান্ড মায়ো, ইউনিভার্সিটি অফ চিকাগোতে প্রথম এটা অবজার্ভ করেছিলেন, তাই এই এফেক্টটাকে খারাশ এফেক্টও বলে। এবং এটাকে আর একটা এফেক্ট যেটাতে আমরা বলছি পারক্সাইডের এফেক্ট হচ্ছে, তাই এটাকে পারক্সাইড এফেক্টও আমরা বলবো। তাহলে এটাকে তুমি তিনটে ভাবে বলতে পারো, অ্যান্টি মার্কনিকফ অ্যাডিশন রিঅ্যাকশন বলতে পারো, খারাশ এফেক্ট বলতে পারো, পারক্সাইড এফেক্ট বলতে পারো। এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আছে, কি পয়েন্টস? এই রিঅ্যাকশনে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে যে এই যে রিঅ্যাকশনটা এটা ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়। কোন মেকানিজমে হয়? ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়। আগের যে ছিল অ্যাডিশন রিঅ্যাকশনটা, যেটা আমরা নর্মাল এইচবিআর অ্যাডিশন ছিল, সেটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের থ্রুতে হচ্ছিল। আমরা এর আগে দেখেছি যে প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছিল, তারপরে সেই কার্বোক্যাটায়নের মধ্যে রিঅ্যাকশন হচ্ছিল। কিন্তু যখনই আমরা পারক্সাইড ইউজ করব সেম রিঅ্যাকশনে, তখন সেটা আর কার্বোক্যাটায়নের থ্রুতে হবে না। কি হবে? রিঅ্যাকশনটা হবে হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজমে। তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা আমি লিখবো, দ্য রিঅ্যাকশন proceeds through free radical mechanism. এটা ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়। সেকেন্ড যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাতে, সেটা হচ্ছে যে এই যে এফেক্টটা, এই এফেক্টটা শুধুমাত্র এইচ বিআর এর জন্যই দেখা যায়। তুমি যদি HCl বা HI ইউজ করো, তাহলে এখানে আমি দেখো, এখানে আমি কিন্তু HX ইউজ করিনি, আমি কি ইউজ করেছি? HBr। তাহলে এটা স্পেসিফিক, এটা স্পেসিফিক টু HBr, এটা স্পেসিফিক টু HBr, কারণ শুধুমাত্র HBr এর জন্যই এই এফেক্টটা দেখা যায়। বাকি এই এফেক্টটা অন্য কোনো HX এর জন্য দেখা যায় না। মানে আমি যদি এর পরিবর্তে HBr এর পরিবর্তে যদি HCl ইউজ করি,
বা HI ইউজ করি, তাহলে এই পারক্সাইড এফেক্টটা দেখা যাবে না। বুঝতে পেরেছি আমি? তাহলে ইট ইজ অনলি অবজার্ভড ইন কেস অফ HBr। এটা এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা স্টেটমেন্ট, এটা বারবার পরীক্ষায় আসতে পারে, যে ইট ইজ অনলি অবজার্ভ ইন কেস অফ HBr অ্যাডিশন। শুধুমাত্র HBr এর অ্যাডিশনের ক্ষেত্রেই এই ইফেক্টটা তুমি দেখতে পাবে, অন্য কোনো অ্যাডিশনের ক্ষেত্রে এটা দেখা যাবে না। HCl এর ক্ষেত্রে, HI এর ক্ষেত্রে এফেক্টটা দেখা যাবে না। HF এর অ্যাডিশন তো হয়ই না, আমরা জানি। তাহলে শুধুমাত্র HBr এর জন্য এই এফেক্টটা দেখা যাবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে? এবং মেজর প্রোডাক্ট কোনটা হবে? যেটাতে লেস ক্রাউডেড পজিশনে আমার হ্যালোজেনটা অ্যাটাচ আছে, সেটা মেজর প্রোডাক্ট হবে। তাহলে অ্যান্টি মার্কোনিকফ অ্যাডিশন হচ্ছে মেজর প্রোডাক্ট। অ্যান্টি মার্কোনিকফ অ্যাডিশন প্রোডাক্ট ইজ দ্য মেজর প্রোডাক্ট। ঠিক আছে? তাহলে এই পয়েন্টগুলো এই রিঅ্যাকশনের জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসা যাক, প্রথমেই আমরা এই রিঅ্যাকশনটার মেকানিজমটা আগে বোঝার চেষ্টা করি। কারণ আমরা মেকানিজমটা জানি ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়, এবং আমরা যদি মেকানিজমটা দেখি তাহলেই বুঝতে পারবো যে কেন অ্যান্টি মার্কোনিকফ অ্যাডিশন প্রোডাক্টটা এক্ষেত্রে মেজর প্রোডাক্ট হচ্ছে। তাহলে মেকানিজমটা দেখার চেষ্টা করো। প্রথমে মেকানিজম কিরকম হয় আমরা বললাম, যেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। যে কোনো ফ্রি রেডিক্যাল মেকানিজমের, আমি এই জিনিসটা পরে আর বলবো না, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। যে কোনো ফ্রি রেডিক্যাল মেকানিজমের তিনটে ধাপ থাকে, তিনটে স্টেপ থাকে। তার প্রথম স্টেপটাকে বলা হয় চেন ইনিশিয়েশন। ফ্রি রেডিক্যাল মেকানিজম যেগুলো হয় সেগুলো জেনারেলি চেন রিয়াকশন হয়। কিরকম রিয়াকশন হয়? চেন রিয়াকশন হয়। তাহলে চেন রিয়াকশনের তিনটে ধাপ থাকে। প্রথম ধাপটাকে বলা হয় চেন ইনিশিয়েশন। তাহলে রিয়াকশন যখন শুরু হবে সেটাকে চেন ইনিশিয়েশন আমরা বলি। চেন ইনিশিয়েশন, আমি এই কথাটা কিন্তু পরে আর বলবো না যে কটা ধাপে হয়, কি কি হয়, সেটা ভালো করে মনে রাখবে। যে যদি কোনো ফ্রি রেডিক্যাল রিয়াকশন আমরা কোথাও দেখি, তার প্রথম যে ধাপটা সেটাকে বলা হয় চেন ইনিশিয়েশন। শুরু, চেনের শুরু, রিয়াকশনের শুরু। এবং এই চেন ইনিশিয়েশনে যেটা মেইন ঘটনা ঘটে সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। চেন ইনিশিয়েশনে ঘটনাটা ঘটে কি? ফ্রি রেডিক্যাল তৈরি হয়। দেখো, আমরা যদি এরকম একটা পারক্সাইড নিই, ধরো এই পারক্সাইডটা আমরা নিয়েছি R2O2, এই পারক্সাইডটা কোনো না কোনো ভাবে ভেঙে যাবে। পারক্সাইডের ক্ষেত্রে এই হোমোলিপ্টিক ফিশন বন্ডের মধ্যে হয়, হোমোলিপ্টিক ফিশন হয়, মানে বন্ডটা মাঝখান থেকে ভাঙবে। এই বন্ডের যে দুটো ইলেকট্রন দুদিকে চলে যাবে, কোথাও দুদিকে রেডিক্যাল তৈরি হবে। তাহলে 2R O রেডিক্যাল এটা তৈরি হবে। তাহলে এখানে আগে থেকেই দুই দুই চারটে ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন এক্সট্রা আসবে। দুটো আগে দুটো লোন পেয়ার ছিল আর একটা ইলেকট্রন এক্সট্রা আসবে, এরকম একটা সিচুয়েশন হবে, ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ, রিঅ্যাকশনের প্রথম স্টেপ। এবং এই ফ্রি রেডিক্যালটা কিভাবে তৈরি হতে পারে? এই ফ্রি রেডিক্যালটা তৈরি হতে পারে, তুমি হয়তো লাইট দিতে পারো অথবা হিট করতে পারো, যে কোনো ভাবে এই জায়গাটাতে ফ্রি রেডিক্যালটা ভেঙে গিয়ে, আর জেনারেলি ইন প্রেজেন্স অফ নর্মাল লাইটই, যেগুলো আমাদের কি বলে পারক্সাইড থাকে, তারা নর্মাল যে লাইট আমাদের সিচুয়েশন আছে, নর্মাল যে টেম্পারেচার আছে, তাতেই ভেঙে গিয়ে রেডিক্যাল তৈরি করে। ওই জন্যে পারক্সাইডের এফেক্টে যখনই তুমি রিঅ্যাকশনটা দেখবে, একটা ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন মিক্সচারে তৈরি হবে। এটা হচ্ছে চেন ইনিশিয়েশন। এবার যে ফ্রি রেডিক্যালটা তৈরি হবে, এই ফ্রি রেডিক্যালটা কি করবে? দেখো, এই ফ্রি রেডিক্যালটা কি করবে? এই ফ্রি রেডিক্যালটা, এই যে আমরা এখানে HBr নিয়েছিলাম, এই HBr এর সাথে রিঅ্যাকশন করবে। প্রথমে যে HBr আমরা নিয়েছিলাম, সেই HBr এর সঙ্গে ফ্রি রেডিক্যালটা রিঅ্যাকশন করবে। কি করবে? এখান থেকে এই হাইড্রোজেনটাকে নেবে আর এখানে ব্রোমিন রেডিক্যাল তৈরি করবে। তাহলে তৈরি হলো ROH, আর এখানে তৈরি হলো ব্রোমিন রেডিক্যাল। মনে রাখবে যে ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশনে হ্যালোজেন যদি থাকে, তাহলে জেনারেলি হ্যালোজেনটা কি তৈরি করে? ফ্রি রেডিক্যাল তৈরি করে। হ্যালোজেনের ফ্রি রেডিক্যালটা তৈরি হয়।
তাহলে যেই মুহূর্তে তোমার কাছে এই বিআর রেডিকালটা তৈরি হবে, তোমার রিয়াকশন স্টার্ট হয়ে যাবে, এটাকে বলা হবে ইনিশিয়েশন। এই বিআর রেডিকালটা তৈরি হবে এবং সেটা আমি এই দুটোকে রিয়াকশনকে এ আর বি এই দুটো নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে চেন ইনিশিয়েশনে কোন রেডিকাল তৈরি হবে? ব্রোমিন রেডিকাল তৈরি হবে এই রিয়াকশনের ক্ষেত্রে। প্রথমে ইনিশিয়েশন মানে হলো রেডিকালটা তৈরি হতে হবে, কোন রেডিকালটা? ব্রোমিন রেডিকালটা তৈরি হবে। কিভাবে তৈরি হবে? যে পারক্সাইডটা তুমি নেবে সেই পারক্সাইডটা ভেঙে প্রথমে রেডিকাল তৈরি করবে, সেই রেডিকালটাই এইচবিআর এ অ্যাটাক করে ব্রোমিন রেডিকাল তৈরি করবে। বোঝা গেল? আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে কি রিয়াকশনের? সেকেন্ড স্টেপ হচ্ছে চেন প্রোপাগেশন। তাহলে এটা হচ্ছে চেন প্রোপাগেশন। চেন প্রোপাগেশন ইনিশিয়েশনের পরের স্টেপ চেন প্রোপাগেশন। যেই ব্রোমিন রেডিকালটা তৈরি হলো, এবার এই ব্রোমিন রেডিকালটা অ্যাটাক করবে। কোথায় ব্রোমিন রেডিকালটা অ্যাটাক করবে? ব্রোমিন রেডিকালটা অ্যাটাক করার জন্য তোমার কাছে তুমি কি নিয়েছো? অ্যালকিনটা নিয়েছো। ধরো এই অ্যালকিনটা নিয়েছো। এই অ্যালকিনের একটা পজিশন মোর ক্রাউডেড, একটা পজিশন লেস ক্রাউডেড। তাহলে ব্রোমিনটা যখন এই রেডিকালের মধ্যে অ্যাটাক করবে, তাহলে আমি রেডিকাল এটাকে আমি এরকম করে লিখছি, আমি যে এক্সাম্পলটা নিয়েছি সেই এক্সাম্পলের বেসিসেই লিখি আমি। তো দাঁড়াও, আমি এটাকে এভাবে লিখি। তাহলে এই সাবস্ট্রেটটা আমি নিয়েছিলাম, আর এইখানে ব্রোমিন রেডিকাল অ্যাটাক করবে। দেখো এবার, এবার ব্রোমিন রেডিকালের কাছে দুটো অপশন আছে। ব্রোমিন রেডিকালটা এই কার্বনে অ্যাটাক করতে পারে, আর এইখানে ফ্রি রেডিকাল তৈরি হবে, এটা একটা। তার মানে একটা ফ্রি রেডিকাল তুমি পেতে পারো, এই পজিশনে ব্রোমিনটা এখানে অ্যাটাক করলো, এর সাথে জুড়লো। অথবা আর একটা অপশন হতে পারে যে ব্রোমিন ফ্রি রেডিকালটা এই কার্বনে অ্যাটাক করলো, আর ফ্রি রেডিকাল এখানে তৈরি হলো। সেকেন্ড কেসটা এটা হতে পারে। তাহলে সেকেন্ড কেসটা যদি দেখো, তাহলে ব্রোমিনটাই মিডিলে অ্যাটাক করলো, আর ফ্রি রেডিকালটা এই যেখানে তৈরি হলো। দুটো অপশন হতে পারে। এই দুটো অপশনের মধ্যে যদি তুমি দেখো, তাহলে এইটা যেটা সেটা হচ্ছে একটা 2 ডিগ্রি ফ্রি রেডিকাল, আর এটা প্রাইমারি ফ্রি রেডিকাল। মেজর কোনটা? মেজর 2 ডিগ্রি ফ্রি রেডিকালটা। তাহলে এটাই মেজর হবে, আর এটা মাইনর হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে রেডিকালটা 2 ডিগ্রি তৈরি করার জন্য ব্রোমিনটা, রেডিকালটাকে মোর স্টেবল তৈরি করার জন্য ব্রোমিনটা অ্যাটাক করবে হচ্ছে কোথায়? ব্রোমিনটা অ্যাটাক করবে হচ্ছে লেস ক্রাউডেড পজিশনে। বোঝা গেল? তাহলে এই জন্যেই আমরা যখন প্রোডাক্টটা দেখব, ওই জন্য মেজর প্রোডাক্টটা কোথায় হবে? যখন ব্রোমিনটা লেস ক্রাউডেড পজিশনে অ্যাটাচ থাকবে, তখন মেজর প্রোডাক্টটা হবে। তো এই জায়গাটাতে আমরা দেখলাম, তাহলে মেজর প্রোডাক্ট এটা হলো। এবার এটাকে আমি নাম দিলাম, ধরো এটা সি স্টেপ। আর ডি স্টেপে দেখো কি হবে? এই যে রেডিকালটা এখানে তৈরি হলো, এই যে এই রেডিকালটা, এই রেডিকালটা, এই কার্বনের যে রেডিকালটা আছে, এটা আবার এইচবিআর এর সাথে রিয়াকশন করবে। এইচবিআর থেকে এটা এইচ নেবে, আবার ব্রোমিন রেডিকাল তৈরি করবে। তাহলে তুমি তোমার যেটা প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট, সেটা পেলে, আর তার সাথে সাথে আবার ব্রোমিন রেডিকাল তৈরি হলো। এবার এই ক্ষেত্রে এই রিয়াকশনটাকে প্রোপাগেশন কেন বলছি আমরা? যে কেন এটাকে আমরা বলছি যে প্রোপাগেশন রিয়াকশন? কেন প্রোপাগেশন রিয়াকশন বলছি ভালো করে দেখো। যে এই যে ব্রোমিন রেডিকালটা এখানে তৈরি হলো, এই ব্রোমিন রেডিকালটা আবার এখানে ইউজ হবে, আবার রেডিকাল তৈরি হবে, আবার ব্রোমিন তৈরি হবে। তার মানে কি, এই সি স্টেপ আর ডি স্টেপ এটা সাইক্লিক প্রসেসে চলতে থাকবে। ডি স্টেপে ব্রোমিন রেডিকাল তৈরি হবে, সেটা সি স্টেপে আবার ইউজ হবে। সি স্টেপে কার্বন রেডিকাল তৈরি হবে, সেটা ডি স্টেপে আবার ইউজ হবে। তার মানে কি, যতক্ষণ না রিয়াকশনে স্টার্টিং ম্যাটেরিয়াল বা রিয়াক্ট্যান্ট, লিমিটিং রিয়েজেন্ট শেষ না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রিয়াকশন চলতে থাকবে। এই জন্যে এটাকে আমরা বলছি যে প্রোপাগেট করবে রিয়াকশনটা, সাইক্লিক প্রসেসে এই রিয়াকশনটা প্রোপাগেট করতে থাকবে, এই জন্য এটাকে বলছি প্রোপাগেশন স্টেপ। আর যেহেতু এই যে চেন রিয়াকশন তৈরি হয়, চেন রিয়াকশন হয় ফ্রি রেডিকাল রিয়াকশনে, ওই জন্য ফ্রি রেডিকাল রিয়াকশনের ক্ষেত্রে খুব বেশি প্রোডাক্ট পাওয়া যায়, ইল্ড অফ প্রোডাক্ট বেশি হয়। ঠিক আছে? এবার যখন তোমার টার্মিনেশনের প্রশ্ন আসবে, যখন তোমার রিয়াকশনের সমস্ত স্টার্টিং ম্যাটেরিয়াল শেষ হয়ে যাবে, তখন তোমার হবে হচ্ছে চেন টার্মিনেশন।
রিঅ্যাক্ট্যান্টে স্টার্টিং ম্যাটেরিয়াল শেষ হয়ে গেলে চেন টার্মিনেট হবে, এবং সেই চেন টার্মিনেশনে কি হয় দেখো, চেন টার্মিনেশনে কি হয়, চেন টার্মিনেশনে যে রেডিক্যালটা তোমার তৈরি হয়েছিল সেই রেডিক্যালটা আবার ধরো চেন টার্মিনেশনে এরকম হতে পারে, ই স্টেপ বলছি, ধরো ব্রোমিন রেডিক্যালটা কোনো একটা ব্রোমিন রেডিক্যালের সাথে জুড়ে গেল, একটাই ব্রোমিন রেডিক্যাল তৈরি হবে এরকম তো কোনো ব্যাপার নেই, Br2 তৈরি করলো, তাহলে তোমার রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে। বা ধরো এরকম হলো যে আর ও ডট এই রেডিক্যালটা ছিল, এর সাথে ব্রোমিন রেডিক্যালটা জুড়ে গেল, গিয়ে আর ও Br তৈরি করলো, তাহলেও রিঅ্যাকশন তোমার স্টপ হয়ে যাবে। তো যে কোনো ভাবেই হোক, যদি রিঅ্যাকশন চলাকালীন তোমার ফ্রি রেডিক্যাল যেটা আছে সেটা যদি কোনো কারণে কম্বাইন করে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে, এবং যতক্ষণ ফ্রি রেডিক্যাল থাকবে ততক্ষণ হবে। ওই জন্য কোনো কোনো সময় কোনো কোনো ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি করি, যে ফ্রি রেডিক্যাল অ্যাবজর্ব করার মতো কোনো ম্যাটেরিয়ালকে দিয়ে দিই রিঅ্যাকশনে, তাহলে রিঅ্যাকশন স্টপ হয়ে যায়। ঠিক আছে, তাহলে রিঅ্যাকশনটাকে ধরো আবার থামাতে হয় ইন বিটুইন কোথাও, তখন আমরা কি করি, ফ্রি রেডিক্যালটাকে ক্যাপচার করার জন্য কোনো একটা ম্যাটেরিয়াল দিই, যে ম্যাটেরিয়ালটা ফ্রি রেডিক্যাল ক্যাপচার করতে পারে, বা যে মলিকুলটা ফ্রি রেডিক্যালকে ক্যাপচার করতে পারে, ওই রকম রেডিক্যাল দিয়ে দিলেও রিঅ্যাকশন স্টপ হয়ে যায়। তো চেন টার্মিনেশনে বেসিক্যালি তোমাকে ফ্রি রেডিক্যালটাকে স্টপ করতে হবে। আচ্ছা, এই যে স্টেপগুলো আছে, এই স্টেপগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে দুটো। এক হচ্ছে এই স্টেপটা, কারণ এই স্টেপটা যদি না হয়, ধরো তুমি ব্রোমিন ফ্রি রেডিক্যাল যদি না তৈরি করতে পারো, তাহলে রিঅ্যাকশন শুরু হবে, হবেই না, রিঅ্যাকশন শুরু হবেই না। আর একটা স্টেপ হচ্ছে এটা, যদি তোমার রেডিক্যালটা ডাবল বন্ডে অ্যাটাক করে কার্বন রেডিক্যাল না তৈরি করতে পারে, তাহলেও রিঅ্যাকশন হবে না। তো এই দুটো স্টেপের একটুখানি ফোকাস রাখবে, এই দুটো স্টেপ খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টেপ 1 এর বি আর স্টেপ 2 এর সি, এই দুটো রিঅ্যাকশন খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝবে। এই রিঅ্যাকশনের কিছু থার্মোডাইনামিক ডেটা আমি তোমাদেরকে বলি। যদি কোশ্চেন একটু ডিটেলসে আসে না, এখন আসবে নেক্সট নেক্সট যত এক্সাম হবে তাতে কোশ্চেন কঠিন হবে। এবছর নিটের কোশ্চেন জানা খুবই কঠিন হয়েছে, আবার আগামী বছর আরো কঠিন কোশ্চেন হবে। ওই জন্য আমাদেরকে কি করতে হবে, সমস্ত কিছু জিনিস ডিটেলসে জানতে হবে, কোনো জিনিস বাদ দেওয়া যাবে না। আমি এখানে একটা টেবিল বানাচ্ছি, ভালো করে টেবিলটার দিকে খেয়াল রাখবে। আমি কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ইনফরমেশন গুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে কি আমরা বলতে চাইছি। ধরো এখানে তুমি নিলে এইচএক্স, এইখানে স্টেপ 1 এর বিস যে রিঅ্যাকশনটা ছিল সেটা দেখবো, আর এখানে হচ্ছে স্টেপ 2 এর সি যেটা, সেটা দেখবো। এই দুটো রিঅ্যাকশনের কথা যেটা আমি বললাম। ধরো তুমি যদি এখানে এইচ এফ নাও, নিতে পারো, এইচ বিআর নিতে পারো, এইচ সিএল নিতে, এক মিনিট, এইচ এফ নিতে পারো, এইচ সিএল নিতে পারো, এইচ বিআর নিতে পারো, আর এইচ আই নিতে পারো। বলো তো, এই যে এইচ এফ, এইচ সিএল, এইচ বিআর, এইচ আই, এদের মধ্যে কোন বন্ডটা সবচেয়ে স্ট্রং? এইচ এফ। এইচ এফ, এইচ এফ সবচেয়ে স্ট্রং, আর সবচেয়ে উইক হচ্ছে এইচ আই। ঠিক আছে, কারণ বড়, যত বড় হবে তত উইক, জানো এটা। তো দেখো এইখানে যে বন্ডটা ভাঙছে না, ধরো এখানে যদি এইচ বিআর এর পরিবর্তে তুমি এইচ এফ নিতে, তাহলে বন্ডটা স্ট্রং হতো। বন্ডটা যদি স্ট্রং হতো, তাহলে এই রেডিক্যালটা এই এইচ এফ হলে সেই বন্ডটাকে ভাঙতে পারতো না, আর যদি ভাঙতেই হয় তাহলে বেশি এনার্জি দিতে হতো। ওই জন্য এই যে স্টেপটা আছে, এই স্টেপটার যদি ডেল্টা এইচ ভ্যালু দেখো এখানে, এটা এন্ডোথার্মিক হবে, এন্ডোথার্মিক হবে, স্টেপটা এন্ডোথার্মিক হবে। তাহলে এটা ডেল্টা এইচ দেখছি, হ্যাঁ এখানেও ডেল্টা এইচ দেখছি, হিট, এন্ডোথার্মিক প্রসেস হবে। মানে ওই এইচ এফ বন্ডটা যেহেতু খুবই স্ট্রং, তাই ওটাকে ভাঙার জন্য তোমার বেশি এনার্জি দিতে হবে।
তাই এনার্জি দিতে হবে, বাইরে থেকে সাপ্লাই করতে হবে, ওই জন্য এন্ডোথার্মিক প্রসেস হবে। এবার সেকেন্ড এই স্টেপটাতে যদি এখানে ব্রোমিন রেডিকালের পরিবর্তে ফ্লোরিন রেডিকাল থাকে, ফ্লোরিন রেডিকাল তোমরা জানো সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, এর আগে আমি বলেছিলাম ফ্লোরিন রেডিকাল সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ। তো এটা খুব সহজেই এখানে অ্যাটাক করবে এই স্টেপটাতে, এবং এই স্টেপটা এক্সোথার্মিক হবে, মানে ওই স্টেপটা তারা ফাস্টার রিঅ্যাকশন হবে এবং স্টেপটা এক্সোথার্মিক হবে। ডেটা অ্যাকচুয়ালি বলছে এক্সোথার্মিক, রিঅ্যাকশনটা এক্সোথার্মিক। ওকে, সেম টু সেম হবে HCl এর ক্ষেত্রেও। HF এর ক্ষেত্রেও যেমন এটা এন্ডোথার্মিক, HCl এর ক্ষেত্রেও এটা এন্ডোথার্মিক, আর এই স্টেপটা এক্সোথার্মিক। দুটো ক্ষেত্রেই সেম, HF আর HCl এই দুটো ক্ষেত্রেই প্রথম স্টেপটা এন্ডোথার্মিক, পরের স্টেপটা এক্সোথার্মিক। HBr এর ক্ষেত্রে যদি দেখো, HBr আর HI এই দুটোর ক্ষেত্রে খুব সহজ ব্যাপার, সেটা কি যে HBr এর ক্ষেত্রে এই স্টেপটা এক্সোথার্মিক হয়, HBr এর ক্ষেত্রে। HI এর ক্ষেত্রে এক্সোথার্মিক হবে, কারণ HBr যদি সহজে ভাঙে HI ও সহজে ভাঙবে, এই দুটোর ক্ষেত্রে স্টেপটা এক্সোথার্মিক হয়। আচ্ছা, এবার দেখো বিআর রেডিকাল যখন অ্যাটাক করবে, ভালো করে বুঝবে এই জিনিসটা আমি কি বলছি। বিআর রেডিকাল যখন তৈরি হবে, আরে বিআর রেডিকালটা এখানে সহজে অ্যাটাক করবে, এই যে বিআর রেডিকাল এখানে সহজে অ্যাটাক করবে। তো বিআর রেডিকাল যদি এখানে অ্যাটাক করে তাহলে এই স্টেপটা এক্সোথার্মিক হবে। তাহলে যেহেতু এই ফ্লোরিন রেডিকাল, ক্লোরিন রেডিকাল, ব্রোমিন রেডিকাল এই সবার ক্ষেত্রে এটা এক্সোথার্মিক হবে। কিন্তু আয়োডিন ফ্রি রেডিকাল যদি তৈরি হয়, আয়োডিন ফ্রি রেডিকাল রিঅ্যাক্টিভ হয় না, কম রিঅ্যাক্টিভ হয়। আয়োডিন ফ্রি রেডিকাল যদি এখানে তৈরি হয় তাহলে এখানে আয়োডিন ফ্রি রেডিকালটা ডাবল বন্ডে অ্যাটাক করতে পারবে না। তাহলে এই স্টেপটা কিরকম হবে, এই স্টেপটা এন্ডোথার্মিক হয়ে যাবে। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, একমাত্র HBr এর ক্ষেত্রেই দুটো স্টেপই এক্সোথার্মিক। কার ক্ষেত্রে? অনলি ফর HBr দুটো স্টেপই এক্সোথার্মিক দেখো। কিন্তু HF এর ক্ষেত্রে দেখো, HCl এর ক্ষেত্রে দেখো, HI এর ক্ষেত্রে দেখো, কোনো না কোনো একটা স্টেপ এন্ডোথার্মিক। HF HCl এর ক্ষেত্রে প্রথম দুটো এন্ডোথার্মিক, HI এর ক্ষেত্রে পরেরটা এন্ডোথার্মিক। তো ওভারঅল যদি ডেল্টা H এন্ডোথার্মিক হয় তাহলে রিঅ্যাকশনটা ফিজিবল হয় না। অ্যাডিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা জি মানে কি, ডেল্টা H মাইনাস টি ডেল্টা এস। অ্যাডিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা এস নেগেটিভ হয়, তাহলে এই ভ্যালুটা অলরেডি পজিটিভ। তো এই ডেল্টা এইচটাকে কি হতে হবে, নেগেটিভ হতে হবে, তবেই রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে। আর এই ডেল্টা এইচ নেগেটিভ কার ক্ষেত্রে, HBr এর ক্ষেত্রেই শুধুমাত্র দুটো স্টেপই এক্সোথার্মিক। তাই ডেল্টা এইচটা নেগেটিভ হয় শুধুমাত্র HBr এর জন্য, আর এই কারণেই এই রিঅ্যাকশনটা ফিজিবল হয় শুধুমাত্র HBr এর জন্য। বোঝা গেছে? যায়নি? তাহলে এই যে লাইনটা আমি এখানে বলেছি যে দ্য রিঅ্যাকশন ইজ অনলি অবজার্ভড ইন কেস অফ HBr, HBr ছাড়া এটা HF, HCl, HI কারো ক্ষেত্রে অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন রিঅ্যাকশন দেখা যাবে না। শুধুমাত্র কার ক্ষেত্রে দেখা যাবে, HBr এর ক্ষেত্রেই অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন রিঅ্যাকশন দেখা যাবে। বলো, যদি এই লাইনটাতে বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে বলো। এই কোশ্চেনটা নিটে আসতে পারে, জেইতেও আসতে পারে, যে কোন স্টেপটা এক্সোথার্মিক কোনটা এন্ডোথার্মিক। তোমরা কোশ্চেন পাবে যদি খুব ভালো বই সলভ করো কোশ্চেনের, তাহলে এই কোশ্চেনটা তোমরা পাবে। সেখানে জিজ্ঞেস করবে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেপ ইজ এন্ডোথার্মিক অর এক্সোথার্মিক, রিঅ্যাকশন দিয়ে বলবে। দেখো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে নাকি বলো। এনসিআরটির লাইন যদি দেখো না, এনসিআরটিতে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে HF আর HCl স্ট্রং বন্ড হওয়ার জন্য ব্রেক করে ফ্রি রেডিকাল তৈরি করে না, HI উইক বন্ড, HI ফ্রি রেডিকাল তৈরি করে। কিন্তু
আয়োডিন যখন ফ্রি রেডিক্যাল তৈরি করবে, আয়োডিন ফ্রি রেডিক্যাল নিজে নিজে জুড়ে গিয়ে I2 তৈরি করবে। তাহলে কোন স্টেপটা হচ্ছে? টার্মিনেশন। দেখো এই যে টার্মিনেশন স্টেপ হচ্ছে। তার যদি ডাইরেক্ট টার্মিনেশন হয়, প্রোপাগেশন যদি না হয়, তাহলে রিঅ্যাকশন হবে না। আয়োডিনের ক্ষেত্রে ডাইরেক্ট টার্মিনেশনে চলে যায়, প্রোপাগেশনই হয় না, রিঅ্যাকশন টার্মিনেশনে চলে যায়। আয়োডিন ফ্রি রেডিক্যাল তো তৈরি হয় ইজিলি, এক্সোথার্মিক, দেখো এটা ইজিলি তৈরি করবে আয়োডিন ফ্রি রেডিক্যাল। কিন্তু যেই আয়োডিন ফ্রি রেডিক্যাল তৈরি হবে, আয়োডিন ফ্রি রেডিক্যাল নিজেদের মধ্যে জুড়ে গিয়ে I2 তৈরি করবে। তার মানে টার্মিনেশন স্টেপে চলে গেল রিঅ্যাকশন, রিঅ্যাকশন প্রোপাগেটই করবে না। তোমরা কি বুঝতে পারছো না পারছো না? গুড। আচ্ছা, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটা ফ্রি রেডিক্যাল মেকানিজম, তাহলে ফ্রি রেডিক্যাল মেকানিজমের মধ্যে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে না। ইন্টারমিডিয়েট কি তৈরি হচ্ছে? থার্ড পয়েন্ট আমি লিখছি, ইন্টারমিডিয়েট হচ্ছে ফ্রি রেডিক্যাল যার মধ্যে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। রিঅ্যারেঞ্জমেন্ট হবে কি? রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে শুধু রিঅ্যারেঞ্জমেন্ট হয়, ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। তাহলে আমি এখানে থার্ড পয়েন্ট যেটা লিখছি সেটা হচ্ছে কি, ইন্টারমিডিয়েট ইজ ফ্রি রেডিক্যাল and there are no rearrangement. কোনো রিঅ্যারেঞ্জমেন্ট তোমাকে দেখতে হবে না। তাহলে দেখো এবার এক্সাম্পলস, সিম্পল সিম্পল এক্সাম্পলস আমি তোমাদেরকে বলবো, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। 1 নম্বর, ধরো আমি এই ডাবল বন্ড নিলাম, বলো যদি আমি এর মধ্যে HBr দিতাম, অনলি HBr, তাহলে ব্রোমিনটাকে কোথায় অ্যাড করতে? মাঝকার মোর ক্রাউডেড মোর জায়গায়। ক্রাউডেড পজিশন। তাহলে মার্কোনিকভ প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হতো, এটাই মেজর প্রোডাক্ট। আচ্ছা, কিন্তু যদি সেই HBrটাকে আমি পারঅক্সাইডের প্রেজেন্সে নিতাম, তাহলে লেস ক্রাউডেড পজিশনে ব্রোমিন অ্যাড করতে, এটা মেজর প্রোডাক্ট। কোনো ডাউট আছে এটাতে কারো? মনে রাখতে হবে এটা একটা। সেকেন্ড, সেকেন্ড ধরো ডাবল বন্ড নিলাম, 1 মিনিট, আরে ওকে, এখানে আমি নিলাম HCl, বলো ক্লোরিন কোথায় অ্যাড করবে? মিডিলে, মোর ক্রাউডেড পজিশনে ক্লোরিন অ্যাড করবে। এখানে আমি নিলাম HCl পারঅক্সাইড, বলো ক্লোরিন কোথায় অ্যাড করবে? রিঅ্যাকশন হবে না। কেন রিঅ্যাকশন হবে না? রিঅ্যাকশন হবে, এক্ষেত্রে মিডিলেই অ্যাড করবো আমি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা এর আগে পরীক্ষায় এসেছিল, যে তোমাকে HCl দেবে, পারঅক্সাইডও দেবে। তাহলে তুমি তখন তাড়াহুড়োর মধ্যে যদি থাকো, পারঅক্সাইড দেখেই ভাববে যে আরে অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন রিঅ্যাকশন দিয়েছে, অ্যান্টি মার্কোনিকভ অ্যাড করবে, হয়ে যাবে ভুল। তাহলে HCl HBr, তাহলে এটা শুধুমাত্র কার ক্ষেত্রে দেখা যায়? HBr। আবারও বলছি পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন ইজ অনলি অবজার্ভড ইন কেস অফ HBr, হ্যাঁ না, HX এর অ্যাডিশনের ক্ষেত্রে। থার্ড এক্সাম্পল দেখো, থার্ড এক্সাম্পল দেখো, তোমরা আমাকে বলবে HBr আর এখানে হচ্ছে HBr আর পারঅক্সাইড, প্রথম প্রোডাক্ট বলো। মোর ক্রাউডেড রিজনটা অ্যাড হবে। তাই কি? আর কিছু হবে না? খালি মোর ক্রাউডেড অ্যাড করলেই কি প্রোডাক্ট হয়ে যাবে? প্রথমটা কোন মেকানিজমে হবে? মার্কভ-নিকভস রুলে। মার্কোনিকভস রুলে মেকানিজম কি হবে? মেকানিজমের নামটা ভুলে গেছো কি? ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মেকানিজম।
কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই পজিশনে কার্বোক্যাটায়ন হবে কিনা? ওই কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জমেন্ট হয় কি হয় না? তাহলে মিথাইল শিফট হবে। হ্যাঁ, ওই জিনিসটা বলতে হবে তো, যে মিথাইল শিফট হবে। তাহলে তুমি যদি ডাইরেক্ট মার্কোনিকভ প্রোডাক্ট লেখো তাহলে ভুল হয়ে যাবে। মিথাইল শিফট করার পরে কার্বোক্যাটায়নটা এই কার্বনে আসবে, এখানে ব্রোমিন অ্যাড করতে হবে, এইটা প্রোডাক্ট হবে। এটা তো এর আগের দিনও আমরা প্র্যাকটিস করলাম, যে আমি তো ওই জন্য বলেছিলাম যে কার্বোক্যাটায়ন ভালো করে পড়বে নেক্সট ক্লাসে আসার আগে। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পরে ব্রোমিনটা অ্যাটাক করবে। আচ্ছা, যখন আমি পারক্সাইড ইউজ করব তখন কি রিঅ্যারেঞ্জমেন্ট হবে? পারক্সাইডের ক্ষেত্রে তো রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। রিঅ্যারেঞ্জমেন্ট না করে তোমাকে প্রোডাক্ট লিখতে হবে। তাহলে যেমন ছিল তেমনই, মোর ক্রাউডেড লেস ক্রাউডেডে ব্রোমিন, লেস ক্রাউডেডে ব্রোমিন, লেস ক্রাউডেডে অ্যাড করতে হবে, কোনো রিঅ্যারেঞ্জমেন্টের দরকার নেই। এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, লেস ক্রাউডেডে ব্রোমিন অ্যাড করতে হবে। অ্যান্সার বুঝতে পেরেছি না পারিনি? দেখো এখনো অ্যান্সার বুঝতে পেরেছো কি পারোনি? গুড। আরেকটা এক্সাম্পল দেখো। এর আগের দিনকে যতগুলো এক্সাম্পল আমরা করেছি সবগুলো এক্সাম্পলে এই দুটো রিঅ্যাকশন লেখা যেতে পারে কি পারে না? সমস্ত এক্সাম্পলে লেখা যেতে পারে। রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। মার্কোনিকভ প্রোডাক্ট হবে, অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন প্রোডাক্ট হবে। এই দুটো জিনিসটা মাথায় রাখতে হবে। ধরো আমি এই এক্সাম্পলটা নিলাম, এতেও দুটোই প্রোডাক্ট লেখা হবে। একটা হচ্ছে HBr আর একটা হচ্ছে HBr ইন প্রেজেন্স অফ পারক্সাইড। বলো প্রথমটাতে কি প্রোডাক্ট লিখবো? হাইড্রাইড শিফট হবে ওখানে। তাই কি? মিথাইল শিফট হবে। তাই কি? কোথায় মিথাইল পেলে? না না, হাইড্রাইডই হবে। এখানে আর এখানে দুটো জায়গায় কার্বোক্যাটায়ন হতে পারে, এই দুটো পজিশনে কার্বোক্যাটায়ন হতে পারে। প্রথমে কার্বোক্যাটায়নটা কোথায় তৈরি হবে? মোর ক্রাউডেড রিজন। মোর ক্রাউডেড রিজনে। তারপরে রিঅ্যারেঞ্জমেন্টটা কোন রিঅ্যারেঞ্জমেন্টটা হবে? হাইড্রাইড শিফট। তাই কি? দেখো একবার খাতা উল্টে দেখো তাড়াতাড়ি। আমি যে সকালে মেসেজ করলাম যে তোমরা পড়ে আসবে, পড়েনি কেউ। মিথাইল তো এখানে নেই, তো মিথাইল শিফট হবেটা কি করে? এটা কি 5 কার্বন রিং হয়ে যাবে? আচ্ছা, এক একদিনের মধ্যে কি করে ভুলে যাও? 24 ঘন্টা হয়নি এখনো, 24 ঘন্টার মধ্যে কি করে ভুলে যাচ্ছ তোমরা? হ্যাঁ, এর আগের দিনকে যে আমি পড়ালাম কোথায় গেল? একটা ক্লাস যে নিলাম পুরো, আমি যে এই যে রিঅ্যারেঞ্জমেন্ট ইন সাইক্লিক কার্বোক্যাটায়ন, এটার যে আমি ভর্তি ভর্তি এক্সাম্পল করালাম, আমার এই এক্সাম্পল গুলো করিয়ে কি লাভ হলো? এই এক্সাম্পলটা আমার করিয়ে কি লাভ হয়েছে? এটা কি তোমরা একবারও প্র্যাকটিস করে এসেছো? এই প্রথমে এই কার্বোক্যাটায়নটাই হবে কিনা? আর এই কার্বোক্যাটায়নটা আলটিমেটলি এই কার্বোক্যাটায়নটাতে যাবে কিনা রিং এক্সপ্যানশন রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে? হ্যাঁ, ভেরি ব্যাড। তো রিং এক্সপ্যানশন রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এইটা যে কার্বোক্যাটায়নটা বানাবে, সেই কার্বোক্যাটায়নটা রিং এক্সপ্যানশন রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পরে এটা যে কার্বোক্যাটায়ন বানাবে, সেই কার্বোক্যাটায়নটা এইটা কিনা, এখানে কার্বোক্যাটায়ন, তাহলে এই জায়গায় কার্বোক্যাটায়ন মানে এখানে ব্রোমিন অ্যাড, এটা প্রোডাক্ট হবে, 6 মেম্বার রিং প্রোডাক্ট হবে। আচ্ছা,
পারক্সাইড হলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, পারক্সাইড হলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। আর রিঅ্যারেঞ্জমেন্ট না হলে প্রোডাক্ট আমাকে যেমন ছিল 5 মেম্বার রিংই লিখতে হবে, মোর ক্রাউডেডের জায়গায় লেস ক্রাউডেডে ব্রোমিন অ্যাটাচ করতে হবে। এই তো ছিল। হুম, ভুলে যাচ্ছ তাই তো? একদিনে ভুলে গেছো সব। আচ্ছা এটা বলো, খাতা দেখো যে এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে কি হয়। কত মেম্বার রিং হয়? 5 কার্বন রিং। তো 5 কার্বন রিংটা আলটিমেট রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পরে এই কার্বোকাটায়নটা হয় কিনা, এখানে কোনো একটা কার্বোকাটায়ন, যেখানে কার্বোকাটায়ন সেখানে ব্রোমিন। এগুলো তো এর আগের দিনকে এক্সাম্পল করে করে দেখলাম, এগুলো আমরা HBr অ্যাডিশন, HI, HCl সব অ্যাডিশন তো দেখলাম এর আগের দিন, এগুলো তো করানো আগে। আচ্ছা এটাতে কি হবে, পারক্সাইডের প্রেজেন্সে, পারক্সাইডের প্রেজেন্সে রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, তাহলে এটা 4 মেম্বার রিং ছিল, 4 মেম্বার রিংই থাকবে। আর মোর ক্রাউডেডের জায়গায় লেস ক্রাউডেডে ব্রোমিন অ্যাড করতে হবে, এটুকুই কাজ। তো এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস না করলে হবে না। কার্বোকাটায়ন আবারও প্র্যাকটিস করবে, আমি ভাবলাম আজকে এটা পড়িয়ে দেবো, কিন্তু কার্বোকাটায়ন তোমরা প্র্যাকটিস করোনি। কার্বোকাটায়ন প্র্যাকটিস না করলে আমি এগোতে পারবো না, কার্বোকাটায়ন প্র্যাকটিস না করলে এগোনো যাবে না। কালকে সকাল থেকে সন্ধ্যের মধ্যে কার্বোকাটায়ন 4 বার লিখবে, আমি সবার দেখবো খাতা। কার্বোকাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট 4 বার করে খাতায় লিখবে। প্রথমে একবার লিখবে সবগুলো, 20টা এক্সাম্পল পড়ি, 30টা এক্সাম্পল পড়িয়েছি, প্রথমে 30টা এক্সাম্পল লিখবে, রিঅ্যারেঞ্জমেন্ট করার পর প্রোডাক্ট লিখবে। একবার হয়ে গেল, তারপর আবার একবার লিখবে, তারপর আবার একবার লিখবে, তারপর আবার একবার লিখবে, ঠিক আছে? 4 বার, 3, 4, 30, 120 বার, 1, 2, 3, 4 করে 120 বার লিখবে, ঠিক আছে? এটা কাজ। কার্বোকাটায়ন না হলে কোনোভাবে এগোনো যাবে না। নেক্সট নেক্সট এক্সাম্পল, নেক্সট রিয়েকশনের ক্ষেত্রে আরো ইম্পর্টেন্ট কার্বোকাটায়ন হবে, এলিমিনেশন রিয়েকশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কার্বোকাটায়ন হবে। কার্বোকাটায়ন ছাড়া এগোনোই যাবে না অর্গানিক কেমিস্ট্রিতে, এটা আমি তো প্রথম দিন থেকে বলছি। কার্বোকাটায়ন দেখেই বলতে হবে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পর ফাইনাল প্রোডাক্ট কোনটা, এটা এতবার প্র্যাকটিস করতে হবে। তা না হলে এই কোশ্চেন যদি পরীক্ষায় আসে, ধরো এই কোশ্চেনটা পরীক্ষায় এলো, তুমি এই প্রোডাক্টটাকে অপশন দেখেও বলবে এটা হবে না, অপশানে দেখেও তোমার মনে হবে যে এটা হবে না, কারণ তুমি যদি রিঅ্যারেঞ্জমেন্ট না জানো, তুমি তো কোনোভাবেও 6 মেম্বার রিং এ টিক করবে না, তুমি 5 মেম্বার রিং এর অপশন দেখবে। আর এই কোশ্চেন পরীক্ষা আসবেই একটা, প্রত্যেক বছর আসে। ঠিক আছে, চলো আজকে এখানে এন্ড করছি। এটা কার্বোকাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট পড়ে আসবে কালকে, তারপরে কালকে আমি অ্যাডিশন রিঅ্যাকশন অফ ওয়াটারের অ্যাডিশন দেখাবো, ওয়াটারের অ্যাডিশনেও কার্বোকাটায়ন লাগবে, এবং সেই কার্বোকাটায়ন রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমেই হবে, অ্যালকোহল প্রোডাকশন হবে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসগুলো কোথায় আছে একটু এনসিইআরটি তে দেখিয়ে দিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। যদি এনসিইআরটি দেখো, এনসিইআরটি তে হাইড্রোকার্বন চ্যাপ্টারে পাবে এই জিনিসগুলো। হাইড্রোকার্বন চ্যাপ্টার যদি ওপেন করো, তাহলে কোন কোন জায়গাগুলোতে এগুলো জিনিসগুলো পাবে আমি বলে দিচ্ছি একবার। এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট জায়গা, এগুলোই হচ্ছে তোমাকে হেল্প করবে যে কোশ্চেন যতই কঠিন হোক না কেন, এই জায়গাগুলোকে ভালোভাবে রেডি করলে তবেই তুমি অ্যান্সার করতে পারবে, না হলে সম্ভব না।
এগুলো সব অ্যালকিনের রিয়াকশন, তাই না? অ্যালকিনের রিয়াকশন এই যে এখানে আছে, অ্যাডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড, এই যে 3 নম্বর রিয়াকশনটা এখান থেকে শুরু হচ্ছে। তাহলে প্রথমে এইচবিআর অ্যাডিশন আছে, এই যে এখানে মার্কোনিকভ রুল পাবে, দেখতে পাচ্ছ রাইট সাইডে দেখবে বোল্ড করে রাখা আছে মার্কোনিকভ রুল। এই মার্কোনিকভ রুল আমরা এর আগের দিনকে পড়েছি, এবং এই রিয়াকশনের মেকানিজম দেওয়া আছে যে কার্বোক্যাটায়নের থ্রুতে হয়, ঠিক আছে না? কার্বোক্যাটায়নের থ্রুতে হয়, কোনটা মেজর প্রোডাক্ট হয় কোনটা মাইনর প্রোডাক্ট হয় এগুলো দেখেছো। এরপরেই এখানে সেকেন্ড স্টেপে ছিল এইটা, অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন আর পারক্সাইড এফেক্ট অথবা খারাস এফেক্ট। নেক্সট স্টেপেই ছিল এটা। এই দেখো এইখানে একটা লাইন লেখা আছে, সেকেন্ড লাইনটা পড়ো একবার। সেকেন্ড লাইনটা, প্রথম লাইনটা হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ পারক্সাইড addition of HBr to unsymmetrical alkene like propene takes place contrary to Markovnikov rule. Markovnikov rule এর উল্টো ঘটে। This happens only with HBr, লাইনটা দেখতে পাচ্ছ? This happens only with HBr but not with HCl or HI. এটা শুধুমাত্র HBr এর ক্ষেত্রেই ঘটে, HCl এবং HI এর ক্ষেত্রে হয় না। কেন হয় না সেটা পরে এক্সপ্লেইন করেছে এরা। This addition reaction was observed by MS Kharash and FR Mayo in 1933 at the University of Chicago, আর এই জন্য এই এফেক্টটাকে পারক্সাইড এফেক্ট বা খারাস এফেক্টও বলা হয়, ঠিক আছে না? পারক্সাইডের প্রেজেন্সে মেকানিজমও দেওয়া আছে। দেখো প্রথমে পারক্সাইডটা ভাঙবে, কি হবে? হোমোলিসিস হবে। আমি বললাম না হোমোলেপটিক ক্লিভেজ হবে বন্ডের, তাহলে হোমোলিসিস হবে বন্ডের। হোমোলিসিস হওয়ার পর ফ্রি রেডিক্যাল তৈরি করবে। সেই ফ্রি রেডিক্যালটা 2 নম্বর রিঅ্যাকশন, 2 নম্বর স্টেপটা দেখো, ফ্রি রেডিক্যালটা এইচবিআর এর রিঅ্যাকশন করবে। আচ্ছা এটাকে আমি এভাবে দেখাই তাহলে সুবিধা, একই মেকানিজম। আমি যা যা কথাগুলো বলছি সমস্ত কিছু এনসিইআরটি তে লেখা আছে, আমি কোনো কিছুই এনসিইআরটির বাইরে বলছি না। তোমার মনে হতে পারে যে স্যার অনেক মনে হয় বাইরের জিনিস পড়াচ্ছে, কোনো জিনিসই আমি বাইরের পড়াচ্ছি না, এটা মাথায় রাখবে। প্রত্যেকটা জিনিস আমি শুধু এনসিইআরটি থেকেই পড়াচ্ছি। তাহলে এখানে দেখো প্রথম স্টেপ, এখানে এই বন্ডটা এইভাবে ভাঙে, ভাঙার পর ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এই ফ্রি রেডিক্যালটাই আবার এখান থেকে কার্বন ডাই অক্সাইড চলে গিয়ে এই ফিনাইল রেডিক্যালটা তৈরি করে। এবার এই রেডিক্যালটাই এই এইচ নেবে, এখান থেকে বিআর রেডিক্যাল তৈরি হবে। বিআর রেডিক্যালটাই রিঅ্যাকশনে ইনিশিয়েশন হওয়ার পরে এই বিআর রেডিক্যালটা এখানে অ্যাটাক করবে, এখানে রেডিক্যাল তৈরি করবে। তাহলে দুটো অপশন আছে, এখানে অ্যাটাক করতে পারে, এখানে দুটোই লিখেছে দেখো এরা। আমি যেটা বলছিলাম লেস স্টেবল প্রাইমারি ফ্রি রেডিক্যাল হবে, আবার সেকেন্ডারি ফ্রি রেডিক্যাল হবে। সেকেন্ডারিটা মেজর হবে, মোর স্টেবল, তাই এটা মেজর প্রোডাক্ট দেবে। তাহলে এখান থেকে মেজর প্রোডাক্ট পাবে। এবার লাস্ট স্টেপে এটাই আবার এখান থেকে এইচবিআর থেকে ব্রোমিন রেডিক্যাল তৈরি করে, এবং এই দুটো স্টেপ সাইক্লিক প্রসেসে চলতে থাকে, যেটা আমি দেখালাম প্রোপাগেশনের। আর লাস্টে এই প্রোপাগেশনে মাইনর প্রোডাক্ট এটা হয়। এবার এইখানে এই লাইনটা লেখা আছে, সেকেন্ডারি ফ্রি রেডিক্যাল মোর স্টেবল দেন দ্য প্রাইমারি ফ্রি রেডিক্যাল, দিস এক্সপ্লেইন দ্য ফরমেশন অফ 1-bromopropane as the মেজর প্রোডাক্ট। 1-bromopropane মেজর প্রোডাক্ট কেন হয় এটা এখান থেকে এক্সপ্লেইন করতে পারো। এইখানে একটা জিনিস যেটা বলছে, যেখানে যেখানে এনসিইআরটি তে, আমি এটা প্রথম দিন থেকে বলছি যে ইট মে বি নোটেড, যেখানে যেখানে দেখবে যে এনসিইআরটি তে লেখা আছে ইট মে বি নোটেড, ইট মে বি নোটেড অথবা ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, সেই লাইনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে ইট মে বি নোটেড দ্যাট peroxide effect is not observed in addition of HCl and HI. Addition of HCl HI peroxide effect দেখা যায় না, কারণ কি? This may be due to the fact, assertion reason এর কোশ্চেন হতে পারে। কি রিজন? That HCl bond being stronger than HBr bond, HCl বন্ডের বন্ড এনার্জি আর HBr এর বন্ড, HCl বন্ড স্ট্রং হওয়ার জন্য এন্ডোথার্মিক হয় প্রসেসটা, is not cleaved by the free radical, whereas আর কি হতে পারে? HI বন্ড ইজ উইকার, HI বন্ড উইকার, তাহলে HI তে সহজেই ভাঙবে, এক্সোথার্মিক হবে। তো আয়োডিন ফ্রি রেডিক্যাল কম্বাইন টু ফর্ম আয়োডিন মলিকিউল ইনস্টেড অফ অ্যাডিং টু দ্য ডাবল বন্ড। তাহলে আয়োডিন ফ্রি রেডিক্যাল কি করে? আয়োডিন মলিকিউল I2 তৈরি করে। আয়োডিন ফ্রি রেডিক্যাল
দুটো আয়োডিন ফ্রি রেডিকাল আর আয়োডিন ফ্রি রেডিকাল জুড়ে গিয়ে এরা কি তৈরি করে, আয়োডিন মলিকিউল তৈরি করে, যেটা ও ডাবল বন্ডে অ্যাটাক করার কথা ছিল, ডাবল বন্ডে অ্যাটাক না করে আয়োডিন মলিকিউল তৈরি করে, তাই ইনস্টেড অফ অ্যাটাকিং টু দ্য ডাবল বন্ড। তাহলে এই জিনিসগুলো এখানে ইম্পর্টেন্ট, বোঝা গেছে? তাহলে এই প্রত্যেকটা লাইন, দেখো এনসিইআরটি কোনো লাইন বাদ দেওয়া যাবে না, প্রতিটা লাইনকে পড়তে হবে, প্রত্যেকটা লাইন পড়তে হবে, কোনো লাইন বাদ দিলে সেটা আর হবে না। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এখান থেকে ভালো করে পড়তে হবে। তো এইগুলো পড়ে রাখবে। কার্বোকার্বনের রিঅ্যারেঞ্জমেন্ট কালকে অবশ্যই 4 বার লিখবে, তারপরে ক্লাসে আসবে, তার আগে আসবে না, কারণ হবে না। না হলে যদি তুমি কার্বোকার্বনের রিঅ্যারেঞ্জমেন্ট না করতে পারো তাহলে রিঅ্যাকশনই আর এগোনোই যাবে না। আমি এলিমিনেশন রিঅ্যাকশনে যেতে পারবো না, আমি অ্যাডিশন রিঅ্যাকশনে ওয়াটার অ্যাডিশন আছে আমাদের, তারপরে ধরো হ্যালোজেন অ্যাডিশন আছে, এইগুলো রিঅ্যাকশনগুলো তাহলে তো বোঝা যাবে না, না? বুঝলে? ওই জন্য পড়তে হবে, না পড়ে এগোলে হবে না। আরো এই কয়েকটা জিনিস আমি তোমাদেরকে পড়তে বলছি, এগুলো পড়ো। ঠিক আছে, তাহলে কালকে পড়ে আসবে তো, বলো? ওকে, কার্বোকার্বনের রিঅ্যারেঞ্জমেন্ট কালকে সবাই পড়ে আসবে, ঠিক আছে? রিঅ্যারেঞ্জমেন্ট ভালো করে পড়ে আসবে। কি প্রোডাক্ট হবে আমাকে তুমি শুধু বলতে হবে যে এটা এত মেম্বার রিং হবে, এটা এক্সপ্যানশন হবে, এখানে রিং এক্সপ্যানশন রিঅ্যারেঞ্জমেন্ট হবে, এখানে মিথাইল শিফট হবে, এখানে হাইড্রাইড শিফট হবে, এখানে কার্বোকার্বন 3 ডিগ্রি হবে, এরকম মানে তাড়াতাড়ি করে বলতে পারতে হবে। হ্যাঁ, চলো আজকে এখানে এন্ড করছি, কালকে আবার 10:30 থেকে।